শোনো, সবাইকে আমি নতুন করে শুরু করেই বলছি, নতুন করে আবার একবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী 27কে টার্গেট করে আমরা আজকে দশম শ্রেণীর প্রথম পাঠ শুরু করছি। আজকের বাংলা পড়া দেখো, প্রথমে একটা চ্যাপ্টার আছে, দেখো শাবলতলার মাঠ। এটা কিন্তু আমার পাঠ্য নয়, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, দেখতে পাচ্ছ? তাকাও, চ্যাপ্টারগুলোর দিকে তাকাও। ফার্স্ট পেজটা চ্যাপ্টার, প্রথম পাতাটা সূচিপত্র দেখো, দেখেছো? দেখো প্রথমেই আছে শাবলতলার মাঠ আছে, ওইটা নয়। তারপরে দেখো জ্ঞান চক্ষুতে দেখো একটা ফুটি মারা আছে, দেওয়া আছে না? ওই ফুটকি দেওয়া জ্ঞান চক্ষুটা আমার চ্যাপ্টার, তাহলে জ্ঞান চক্ষু আমাকে পড়তে হবে। নিচে পড়তে হবে অসুখী একজন, ঠিক। তারপরে পড়তে হবে আই আরো বেঁধে বেঁধে থাকি, ঠিক, রাখি নয় থাকি, সংঘবদ্ধ হয়ে থাকার প্রতিজ্ঞা আছে। তারপরে আফ্রিকা, তারপরে হারিয়ে যাওয়া কালিকলম। এখানকার মধ্যে গল্প কোনটা? গল্প হচ্ছে জ্ঞান চক্ষু। আর তিনটে কবিতা রয়েছে দেখো, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আর আফ্রিকা। আর হারিয়ে যাওয়া কালিকলমটা প্রবন্ধ হলো। এই সঙ্গে আমাদেরকে, এটা ইউনিট, ফার্স্ট ইউনিট, ওই অসুখী একজন কবিতাটা হলো, অসুখী একজন কবিতাটা হলো। দেখো আমি ওটাকে দিয়ে শুরু করি আজ, আমাকে কবিতা দিয়ে শুরু করতে খুব ভালো লাগে, বুঝলে? তারপরের দিন প্রবন্ধ শুরু করব। দেখ, এই অসুখী একজন কবিতার এই পিছন পাতায় এসো, পিছন পাতায় একে অসুখী একজন কবিতার কবির নাম দেখো, পাবলো নেরুদা। পাবলো নেরুদা, যার জন্ম হচ্ছে 1904 আর মৃত্যু কত? 73। উনি পেশাতে ছিলেন একজন প্রখ্যাত কবি। প্রখ্যাত মানে বিখ্যাত, বিখ্যাত কবি। তিনি কূটনীতিবিদ, তিনি রাজনীতিবিদ। হ্যালো, তার জন্ম হচ্ছে চিলির এক সীমান্ত শহর, চিলি এটা দেশের নাম। তো চিলির এক সীমান্ত শহর পারলেতে তার জন্ম। তার প্রকৃত নাম দেখো, বিরাট বড় নাম, নেকটালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো। উচ্চারণ করো ভালো করে, নেকটালি, কেটে কেটে, নেকটালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো। তাহলে পাবলো নেরুদার প্রকৃত নাম কি? রিকার্ডো রেন্স বাসোয়ালতো। মুখস্থ হয়ে গেল। এটাকে মুখস্থ করতে হবে, কেটে কেটে 4টে কোশ্চেন এখান থেকে করবো আমি, পড়বেই, একটা না একটা ঠেকবেই। এবার পাবলো নেরুদা, এই যে নামটা নিলাম, এই নামটা উনি কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন দুটো জায়গা থেকে। কটা জায়গা থেকে? দুটো। একটা বলছে, দেখো লেখা আছে, দেখো চেকোস্লোভিয়ার মানে চেক লেখক, চেকোস্লোভিয়ার একজন লেখকের নাম হচ্ছে জন নেরুদা। জন নেরুদা, জন নেরুদা, তার নাম থেকে নেরুদা নামটা নিয়েছিল। আরেকজন বিখ্যাত শিল্পী আছে আমাদের, পাবলো পিকাসো। এই পাবলো পিকাসো থেকে পাবলো, তাহলে একজন শিল্পীর কাছ থেকে আর একজন লেখকের কাছ থেকে দুটো অংশ নিয়ে এক জায়গায় জয়েন করে ও নিজের নাম ধারণ করেছিল পাবলো নেরুদা। কিন্তু ওর আসল নাম পাবলো নেরুদা নয়। পাবলো নেরুদার নামে উনি রচনাগুলা করছেন। দুটো কোশ্চেন বলে দিলাম। একটা হচ্ছে পাবলো নেরুদার প্রকৃত নাম কি, তিনি পেশাতে কি ছিলেন। টেস্ট পেপারে একটা কোশ্চেন ছিল, তিনি পেশাতে ছিলেন উকিল, ব্যারিস্টার, কূটনীতিবিদ। শুধু কূটনীতিবিদটা এখান থেকে দিয়েছিল, বাকিগুলো সব বাইরে দিয়েছিল। উত্তর হবে কূটনীতিবিদ। তিনি কবিতা বটেন, কিন্তু কবি ছাড়াও আরো দুটো পেশার নাম দিয়েছেন, রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ। নেকটালি রেন্স, নেকটালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো, নামটা বলি, রিকার্ড, রেকার্ড নয়, রিকার্ড। এখন মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। তিনি চিলিতে অগাস্টা পিনেচেটার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা, আর তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবার লেখা আছে দেখো, তার অনেক রচিত গ্রন্থ, তার মধ্যে 20টি প্রেমের কবিতা, একটি হতাশার গান, 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, একসঙ্গে একটা গোটা কোটেশন মারা আছে।
তার মানে এটা একটা কাব্যগ্রন্থের নাম। এ পৃথিবীর আবাস ভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মরিয়তর গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা শীতের বাগিচা। আমাদের যে কবিতাটা, এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হবে এক্সট্রাভাগেরিয়া। এক্সট্রাভাগেরিয়া, ঠিক। নতুন নাকি শুনছি কাব্যগ্রন্থটা আর একটা পরিবর্তন হয়েছে। বল বল না, বল বলি বলি। এখন পাবলো নেরুদার এক্সট্রাভাগেরিয়াটা কবিতাটা ছিল, কিন্তু বলেই দিচ্ছি উনি চিলিয়ান কবি, তাহলে উনি তো বাংলাতে লেখেনি, ও তো অন্য ভাষায় লিখেছে। তাহলে আমরা বাংলা ভাষায় কবিতাটা পেলাম কি করে? দেখো, ওই ইংরেজি ভাষার কবিতাটার অনুবাদ করা হয়েছে। অনুবাদ করেছে, নিচে লেখা আছে দেখো, নবারুণ ভট্টাচার্য। তরজমা বলে একটা শব্দ আছে। তরজমা মানে হচ্ছে যে অন্য ভাষা থেকে আর একটা ভাষায় ভাষান্তর করা। তাহলে তরজমা করা, বঙ্গানুবাদ করা, ভাষান্তর করা একই কথা। ভাষান্তর এক ভাষা থেকে অন্য ভাষা, অনুবাদ করা মানে অর্থ করে দেওয়া, আর তর্জমা করা মানে ওই ভাষার কবিতাকে আর একটা ভাষাতে স্থাপিত করা। নবারুণ ভট্টাচার্য। তাহলে ছোট ছোট করে কটা কোশ্চেন করি। অসুখী একজন কবিতাটি কার লেখা? পাবলো নেরুদা। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? বই দেখে বলো উত্তর, বই দেখে বলো, কোনো চিন্তা নেই, বই দেখে বলো উত্তর। রেঞ্জ বাসওয়াল। পাবলো নেরুদার এই নেরুদা নামটা কার কাছ থেকে সংগ্রহ করেছিলেন? চেক লেখক জন নেরুদার কাছ থেকে। তিনি পাবলো নামটা কোথা থেকে নিয়েছেন? পাবলো পিকাসো। আচ্ছা, পাবলো নেরুদার জীবনে পাবলো পিকাসোর অবদান কি? দেওয়া তো নাই। তাহলে লিখবো পাবলো পিকাসোর নামের অংশটা উনি নিজের নামে ব্যবহার করেছিলেন, তাই না? নিজের নামে ব্যবহার করে নাই। পাবলো নেরুদার পাবলো পিকাসোর একটা নামের একখণ্ড নাম উনি নিজের নাম হিসেবে ধারণ করেছিলেন। পাবলো নেরুদা নামে কে পরিচিত? উত্তর কি দেবো? পাবলো নেরুদা নামে কে পরিচিত ছিলেন? তখন পুরো নামটা বলবো নাকি? নেপতালি রিকার্ডো রেয়ান্স বাসোয়ালতো নামে একজন বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা নামে পরিচিত ছিলেন। দেখো, ওখানে উত্তর বেরোবে, তাই না? পাবলো নেরুদা নামে কে পরিচিত ছিল? তাহলে আসল নামটা বলি। প্রথমে বলবো নেপতালি রিকার্ডো রেয়ান্স বাসোয়ালতো নামে একজন চিলিয়ান কবি, প্রখ্যাত রাজনীতিবিদ, কূটনীতিবিদ, তিনি পাবলো নেরুদা নামে পরিচিত ছিলেন। হবে না উত্তর? এই যে উত্তর হয়ে গেল। বাংলা ভাষা এমন কিছু কঠিনে গুছিয়ে বলো, তাহলেই হয়ে যাবে। দেখো, তারপরে দুটো জিনিস বলা আছে, চিমনি। চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। চিমনিটা কি কেউ জানো? চিমনি, এই বাড়িতে চুলো থাকে তো, এই বাড়িতে যাতে ধোঁয়া না হয় তার জন্য বাড়ির বাইরের দিকে ধোঁয়াটাকে দিয়ে একটা চিমনির মতো উঁচু করে তুলে দেওয়া হয়। এখনকার দিনে সাইন্টিফিক মডেলে সেটা গ্যাস পাইপ করা হয়। এইটাকে আমরা চিমনি ভেঙে গেল। আর একটা বলছে প্রাচীন জলতরঙ্গ। এই প্রাচীন জলতরঙ্গ হচ্ছে একটা বাদ্যযন্ত্রের নাম, এটাও ভেঙে গেল। তারপরে লাস্টে বলছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি কি চূর্ণ হলো আর কি কি আগুনে জ্বলে গেল? আগুনে জ্বলে গেলে কি হবে? ছাই হবে তো, ছাই হবে। আর লোহা জাতীয় জিনিস যদি হয় সেগুলো গলে দুমড়ে যাবে, তাই তো হবে। আচ্ছা, তার আগে যুদ্ধ হয়ে গেল, রক্ত থাকবে না? এখানে রাস্তা তারে পড়ে রক্তগুলো যদি পুড়ে যায় তাহলে রাস্তার উপর কালো কালো দাগ পড়ে যাবে, পড়বে না? দেখো, লাস্ট লাইনটা আগে পড়বো আমরা। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল শুধু কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। আচ্ছা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা কেন? কালি ছাই লেগে গেছে, মুন্ডুগুলো ভেঙে গেছে তো, যে মুন্ডুগুলো পড়ে আছে, এবার সেই ভূষাকালি ছাই ইত্যাদি লেগে গেছে, এবার মূর্তিগুলোকে বিভৎস, সে কালো কালো মূর্তি লাগছে, মাথাগুলো মুন্ডুগুলো পড়ে আছে, ভাঙা ভাঙা মুন্ডুগুলো, তাহলে ওগুলো আরো বিভৎস। তার জন্য বলছেন যে পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ কোথা পড়ে রয়েছে?
কোথায় পড়ে রয়েছে? এত মানুষ মরে, এত মানুষ মরে গেল, এত শিশুরা মরে গেল, বাড়ি ঘর শেষ, গোটা এলাকাটা শ্মশান হয়ে গেল, কিন্তু তারপরেও বলছে ওই মেয়েটির মৃত্যু হলো না। আমি কে? কথক। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে, অনেক দূরে, দূর দূর দূরে, অনেকটা গ্যাপ মারা আছে। তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দিলাম, আর আমি চলে গেলাম অনেক দূরে, বহু দূরে। দেশ ছেড়ে বহু দূরে যাওয়ার কথা বলা হয়েছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো। তাহলে সে কে? প্রিয়তমা, কথকের প্রিয়তমা। ঝামেলা চুকে গেল। কবির প্রিয়তমা বলতে যাবো না, কথকের প্রিয়তমা বলবো। কথকের প্রিয়তমা সে আর জানতো না বৃহত্তর অর্থে কথকের মাতৃভূমি, বড় অর্থে কি হচ্ছে? কথকের মাতৃভূমি, তাই তো? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল এক গির্জার এক নান কাদা, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, MONK, মনক, এটা হচ্ছে সন্ন্যাসী, আর নান হচ্ছে সন্ন্যাসিনী। তো বলছে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল একটা গির্জার নান। এইভাবে একটা সপ্তাহ আর একটা বছর, সপ্তাহ থেকে থেকে বছর, কতগুলো সপ্তাহে বছর হয়? 52 উইকস, 52টি সপ্তাহ পেরিয়ে গেল, একটা বছর কেটে গেল। এখন বছর পর্যন্ত পেলাম। বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ, আমি যে পথে আসা যাওয়া করতাম আমার পায়ের দাগ ধুয়ে গেল। পায়ের একটা পদচিহ্ন থাকে তো। ঘাস জন্মালো রাস্তায়। কোন রাস্তায়? কথকের, কথক বাড়ি আসার জন্য যে রাস্তায় আসা যাওয়া করতেন ওই রাস্তায় বৃষ্টির জল পড়লো। একটা বছর অতিক্রান্ত হওয়ার পর একটা বর্ষা অতিক্রান্ত হলো, স্বাভাবিক কারণে সেখানে ঘাস জন্মালো, রাস্তা অদৃশ্য হয়ে গেল। ঠিক এই রাস্তা অদৃশ্য হয়ে যাওয়ার দ্বারা কোনো কোনো কথায় কবিতার যে ভাব বার করবে, কে? কবিতার কথার ভাব। ঠিক, আর একটার পর একটা। এইবার দেখো, পাথরের মতো, পর পর পাথরের মতো, এই মানে পড়ল একটার পর একটা ঢেলা মারছে আমাকে। তাহলে কি একটা ঢেলা মেরেছিল না একাধিক? একাধিক। তাহলে একটার পর একটা পাথরের মতো, দেখো পরপর পাথরের মতো বছরগুলো, কারণ অনেকগুলো বছর নেমে এলো তার মাথার পরে। তার মানে প্রিয়তমার। তাই প্রিয়তমা আমি চলে যাওয়ার পর আমার প্রিয়তমার মাথার উপরে কষ্ট যন্ত্রণার পাথরের মতো বছর, মানে ওটা কিন্তু শক্ত পাথরের মতো নয়, তার মানে যন্ত্রণাবিদ্ধ বছর। হ্যাঁ, একটা মেয়ের কাছে যন্ত্রণার, বিরহ যন্ত্রণার, আতঙ্কের, দুশ্চিন্তার, হতাশার, ঠিক কঠিন সমস্যা, নানান মানে হতে পারে এখানে, তাই তো? তারপর কি হলো? তারপর যুদ্ধ এলো। কেমন যুদ্ধ বর্ণনা দিচ্ছে দেখো পরের লাইন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের আগ্নেয় পাহাড়, পাহাড়টা আগ্নেয় পাহাড় কি? আগ্নেয় পাহাড়ের কাজ কি? অগ্নি উৎপাত করা। ওই পাহাড়টা যদি আগুনের আগ্নেয় পাহাড় না হয়ে রক্তের আগ্নেয় পাহাড় হয় তো রক্ত ছড়াবে কে? একটা আগ্নেয় পাহাড়ের কাজ কি? আগ্নেয় পাহাড়ের কাজ হচ্ছে ভূগর্ভস্থ লাভা বা ম্যাগমাগুলোকে, ম্যাগমা তো নয়, লাভা, লাভাগুলোকে উদ্গীরিত করা, আর এরকম করে ফুলের মতো ফোয়ারার মতো করে ছড়ানো। তো ওইটা যদি লাভার আগ্নেয়গিরি হয় তাহলে লাভা উদ্গীরিত হবে। ওইটা যদি জলের আগ্নেয়গিরি হয় তাহলে জল ছড়াবে, যেটাকে আমরা আর্টিজিও কূপ বলি। উষ্ণ প্রসবনের মতো গরম জল বেরোবে মাটি ফুটে, অনেক জায়গায় আছে এরকম পাওয়া যায়। আবার ওটা যদি রক্তের আগ্নেয়গিরি হয় তাহলে রক্ত ছড়াবে। যুদ্ধটা বলছে রক্তের আগ্নেয়গিরি, চারিদিকে রক্ত ছড়াতে লাগবে। আচ্ছা, যুদ্ধ লাগার ফলে যদি রক্ত ছড়াতে লাগে, তার মানে কি এক কথায় আমরা বলতে পারি না যে যুদ্ধটা ছিল রক্তক্ষয়ী একটা সংগ্রাম? বলতে পারি রক্তাক্ত যুদ্ধ, ঠিক, হত্যা লীলা চলেছে। তার মানে শুধু এরকম একটা যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, প্রচুর রক্তক্ষয়। অশোক কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধ ত্যাগ করেছিল, ত্যাগ করে নাই? সেই মেয়েটির মৃত্যু হলো না,
সবাই মূল্য দেয়, কিন্তু সেই মেয়েটির বাড়ি, শিশু আর বাড়িরা খুন হলো। দেখ, শিশু আর বাড়িরা কি ঘরগুলো না, বাড়ির অন্যান্য শিশু থেকে শুরু করে বাড়ির অবশিষ্ট সমস্ত সদস্য। তাই শিশু আর বাড়িরা, বাড়ি বড় লয়, এটা বানান ভুল লয়, কিন্তু শিশু আর বাড়িরা, যারা বাড়িতে থাকে তারা সমস্ত সমতলে ধরে গেল আগুন। এইবার শান্ত হলুদ দেবতারা, ঠিক কেমন দেবতা? দেবতাগুলো ছিল এতদিন শান্ত, হলুদ। শান্ত আর হলুদ এই দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে দেবতাদের জন্য। কেন ব্যবহার করা হয়েছে? এরা কারোর সঙ্গে ঝঞ্ঝাটে ছিল না, তার জন্য অত্যন্ত। দেবতারা কারোর সাথে ঝগড়া করে? মূর্তিতে পড়ে থেকেই যাবে। আমি নেতাজির খুব ভক্ত। এবার বলছে, যারা 1000 বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা গো? এতদিন যে সমস্ত শান্ত হলুদ দেবতারা মন্দিরে আমাদেরকে বেঁচে থাকার ভরসা দিয়েছে। দেবতারা আমাদের কি করে? আমাদের আশ্বাস দেয়, তাই না? এই দেবতা আমাদের কি দেয়? আমাদেরকে আশ্বাস দেয়, ঠিক না? কি আশ্বাস দেয় বলতো? যেমন ধরো, আমি মসজিদে যাই, শুনবি, আমি মসজিদে যাই, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমার একটা মনের মধ্যে ভরসা রয়েছে, আমি তো আল্লাহকে ধরি, আমার নিশ্চয় শাস্তি হবে না, আমার নিশ্চয় কোনো ক্ষতি হবে না। তেমনি হিন্দু ধর্মের যারা দেবতাকে বিশ্বাস করে, দেবমূর্তিতে বিশ্বাস করে, সে ভাবে আমি দেবতাকে দিনরাত তার কাছে অর্ঘ্য নিবেদন করি, সে আমার তো কোনো ক্ষতি হবে না, তার ভরসা করে। তাহলে যাদেরকে এতদিন ধরে আমরা ভরসা করেছি, সেই শান্ত হলুদ দেবতারা আজ সমতলে আগুন ধরে যাওয়ার পর মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। গদ্য লাইন মুখস্থ রইল, মনে থাকবে বেশ। তারা আর স্বপ্ন দেখাতে দেখতে পারলো না। স্বপ্ন কারা দেখে গো? যারা জীবিত তারা স্বপ্ন দেখে, তাই না? যারা জীবিত তারা স্বপ্ন দেখে। স্বপ্ন কখন দেখে গো? ঘুমানোর সময়। তা গাড়িতে একজন পেরিয়ে গেল, বেশ, এটাও তো স্বপ্ন। তুমি কল্পনা করছো না? কল্পনা করাটাই স্বপ্ন। আর তোমার রাতে যেটা দেখানো হয়, যেটাকে আমরা স্বপ্ন বলি, সেটা অরিজিনালি হচ্ছে সাইন্টিফিক কারণ হচ্ছে আমার ব্রেনের ফিডব্যাক। আমি দিনে চিন্তা করছিলাম ওইগুলো, তাই রাতে ওই লেভেলের জিনিস আমার কাছে এসে হানা দিচ্ছে, ব্রেনটাকে পাজেলড করে দিচ্ছে, তাই না? তাই দিনে বেশি ভেবো না, রাতে ভাবনা হবে না। তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি। আমি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, করতলের মতো ছড়ানো পাতা, চিমনি, দেখ, শুনবে একবার, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল। তাহলে কটা জিনিস চূর্ণ হলো? তাকাও, বললাম যে একটা প্রাচীন জলতরঙ্গ মানে বললাম এক প্রকারের বাদ্যযন্ত্র, বাজাই না, হারমোনিয়াম বাজাই, তবলা বাজাই, এটা এক প্রকারের বাদ্য, সেতার জাতীয় বাদ্যযন্ত্র বলে, সেতার জাতীয় বাদ্যযন্ত্র। তো সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আমি লাইন কোড করলাম, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল বা কি কি আগুনে জ্বলে গেল? আগুন কখন লেগেছিল? তাহলে যুদ্ধ পরবর্তীকালে, তারপরে বলেছিল, দেখো, হ্যাঁ, তো বলছে তারপরে যুদ্ধ এলো, তারপরে সমতলে ধরে গেল আগুন। তাহলে যুদ্ধ পরবর্তীকালে সমতলে যখন আগুন ধরে গেল, তখন মন্দিরের শান্ত হলুদ দেবতারা আমার সেই, আমি যে কথক যে বারান্দায় ঘুমাতেন, সেই বারান্দাওয়ালা বাড়িটা, গোলাপি গাছ যার ছড়ানো পাতা, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ বাদ্যযন্ত্রটি কি হলো? চূর্ণ হয়ে গেল এবং আগুনে জ্বলে গেল। যেখানে শহর ছিল, যেখানে ছিল শহর, সেখানে পড়ে থাকবে কি? কাঠগুলা পুড়ে, কাঠ কয়লা, ঠিক। আর মন্দিরগুলো পুড়ে গেছে, মূর্তিগুলো ভেঙে গেছে, তাহলে দোমরানো লোহা,
আর পাথরের মূর্তির বিভৎস মাথা, কালো কালো মাথাগুলো পাবে দেখতে। আর কি এতদিন পর্যন্ত মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর রং চঙে করা ছিল, দেখতে ভালো লাগতো, একটা প্রতিকৃতি দেখতে খুব সুন্দর লাগে মূর্তিগুলো। সেই মেয়েটি আমার অপেক্ষায়, তার মৃত্যু হলো না। কে রইল? মেয়েটি তো। আচ্ছা, যদি এনকোড করে ভাসলো, এনকোড করে 1 ঘন্টা হয়নি পড়া, আমার পড়ানোটা 1 ঘন্টা হয়নি, কিন্তু টাইমটা 1 ঘন্টা পেরিয়েছে। বলছি যদি এনকোড করা হয়, কোশ্চেন করা হয় কিছু, ঠিক এখান থেকে দেখো লাইন ধরবে, লাইন ধরবে, লাইন দাগ দাও একবার তো। চলো, আমি তাকে ছেড়ে দিলাম, ফার্স্ট লাইন দাগ দাও। তারপর আমি যতটা বলবো ততটা দাগ দেবে। হ্যাঁ, থার্ড লাইন আছে আমি চলে গেলাম, হলো? তারপরে দাগ দাও সে জানতো না, ওই না পর্যন্ত, ঠিক হলো? হলো? হেঁটে গেল এক গির্জার নান, হেঁটে গেল এক গির্জার নান, হয়েছে? ঘাস জন্মালো রাস্তায়, হলো? একটার পর একটা, একটার পর একটা, ঠিক ওইটুকু দাগ। নেমে এলো তার মাথার উপর, তারপর যুদ্ধ এলো, শিশু আর বাড়িরা খুন হলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। দেখো উল্টে পড়লো, হর্ষ লয়টা একের পর রাইবিন্ড হলো, উল্টে পড়লো, উল্টে পড়লো, শুধু ওইটুকু। দেখো নিচে আছে, দেখো আর একটু নিচে যাও, উল্টে পড়লো। তার নিচে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, হ্যালো? সব চূর্ণ হয়ে গেল একটা খণ্ড, জ্বলে গেল আগুনে আর একটা খণ্ড, সেখানে ছড়িয়ে রইল। কি বলো? ছড়িয়ে, যদি বলা হয় ছড়িয়ে রইল কি হবে? কাঠকয়লা। আর ছড়িয়ে রয়েছে, বল বল না, ছড়িয়ে রয়েছে আর একটা কবিতা আছে, সেই কবিতাটা আছে ছড়িয়ে রয়েছে শিশুদের সব, ছড়িয়ে রইল, ছড়িয়ে, আমি যাবো ওই চ্যাপ্টারে যাবো, তখন বলবো অনেক কোইন্সিডেন্ট লাইন আছে। এটা বলবো তো মনে হবে ওই জায়গার বটে, ওইটা বলবো তো মনে হবে এই জায়গার বটে, এই ঠিক কমপ্লিটলি ধরতে হবে লাইনগুলোকে। দেখ কি আছে, দেখ। আচ্ছা, আর একটা একটা সেই মেয়েটির মৃত্যু হলো না, একটা লাইন আছে দেখো, এই পাতার 2 নম্বর লাইনে বলছে। বেশ, লাইন দাগ দিলে তো? লাইন, আমি চলে গেলাম, লাইন, আমি কোথায় চলে গেলাম? দূরে, অনেক দূরে, তাই তো? এটাই হবে তো, দূর দূরে মানে অনেক দূরে চলে গেল। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? তার প্রিয়তমাকে বাড়িতে রেখে যাওয়ার কথা বলেছে, বাড়িতে রেখে বাইরে চলে গেছিলেন। ছেড়ে দিলাম মানে মেলাতে গিয়ে ছেড়ে পালিয়ে এসে তা লয়, কিন্তু এটা আমার আপন। কি বলো তো? সে জানতো না, কে জানতো না? কি জানতো না? তার প্রিয়তম অর্থাৎ কথক। যখন দেখবি কোনো একটা কথা ডিসকাস করতে গিয়ে এইটা বললে ঠিক তো বুঝাইতে পারছিস না, তখন অর্থাৎ দিয়ে আর একটা কথা লিখবি, তাই তো? সে জানতো না মানে প্রিয়তমা জানতো না তার প্রিয়তম অর্থাৎ কথক আর কখনো ফিরে আসবে না। তাহলে আর গ্যাপ থাকবে? কথাতে গ্যাপ থাকবে? উত্তর লেখার কৌশল এখন থেকে শিখবি, কিন্তু বারবার বলছি। হেঁটে গেল একটা গির্জার নান, কোথায় হেঁটে গেল?
এইটা জানলো কি করে? বলেছি কিন্তু আমি, দেখ একটা গির্জার নান হেঁটে গেল, এটা জানলো কি করে? তাহলে প্রিয়তমা, তার প্রিয়তম কথক ফিরে আসবে তার প্রতীক্ষায় রাস্তা তাকিয়েছিল, রাস্তা দিকে পথ চেয়ে তাকিয়ে থাকা পথিক, ঠিক না? তাই না? তাহলে এখানে প্রিয়তমাটা তো তারই অংশ। তাহলে প্রিয়তমাটা তার প্রিয়তমের ফিরে আসার অপেক্ষায় তিনি রাস্তায় পথ চেয়েছিলেন, আর পথের একটা দৃশ্য হচ্ছে গির্জার নান পেরিয়ে যাচ্ছিল, ওই জিনিসটা তিনি পর্যবেক্ষণ করেছেন। তারপরে ওটাও তার নজরে পড়েছে, গির্জার একটা নান পেরিয়ে গেল, একটা কুকুর পেরিয়ে গেল, এই সমস্ত বাহ্যিক দৃশ্যগুলো আর চোখের মধ্যে এসেছে। কিন্তু যাকে দেখার জন্য আমি গেলাম সে কিন্তু আর আমার কাছে দেখা পেলাম না। কবিতা বুঝতে পেরেছে কি পারো না? বলো, তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন এখান থেকে আসছে কিনা? আমি যতগুলা প্রশ্ন পড়ালাম, অসুখী এর একটা সমাজ বলবো আমরা, অসুখী। শব্দটা লাগানো থাকলেই বিপরীত শব্দ হয়। কবির নাম থেকে শুরু করে কবির না, হ্যাঁ এখানে একটা কোশ্চেন, একটা জিনিস অনেকক্ষণ থেকে আমি মনে করলাম, আগে মাঝে একবার মনে পড়লো। ওই মেয়েটি একটা বলছিল যে রক্ত ছিটে, বল বিদেশি ফুলে রক্তের ছিটে, বলছিল না? এই কাব্যগ্রন্থটা তাহলে কার? এটা হচ্ছে নবারুণ ভট্টাচার্য। মানে এক্সট্রা ভাগারিয়াটা হচ্ছে পাবলো নেরুদার, ওখান থেকে কবিতাটা নিয়েছে, নিয়ে আমি কবিতাটা বাংলা করলাম। আমি বাংলা করলে আমারও তো একটা বইয়ে থাকবে কবিতাটা। তা আমার লেখা যে বই, এই বইটার নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে। এই বইটাতে এটা রাখা আছে, সেখান থেকে আমাদের পাঠ্যসূচিটা এনেছে। বোঝা গেল? বেশ, আমি গ্রামার কোশ্চেনে যাব।